সবাইকে শুভেচ্ছা সাদিস একাডেমির পক্ষ থেকে। ভগ্নাংশের দ্বিতীয় পর্বে আজকে দেখাবো সম্পূর্ণ ভগ্নাংশের মান নির্ণয়। এই ধরনের কয়েকটি অঙ্ক আমরা দেখি। এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছি যে কোন সংখ্যার 7/3 মান 48 সমান, অর্থাৎ কোন সংখ্যার 7/3 মান 48 সমান হবে। আমরা সংখ্যাটি জানি না, তো যেই সংখ্যাটি হোক না কেন তার 7/3 মান হবে 48। তো আমরা এই সংখ্যাটিকে ধরতে পারি x ধরি, আমরা x ধরে করব। সংখ্যাটিকে ধরি x, তো x এর 7/3 এর x বলতে আমরা সংখ্যাটি জানি না, লুপ্ত সংখ্যা অর্থাৎ গোপন যে সংখ্যাটা, এটাকে ধরলাম x এর 7/3 সমান 48, অর্থাৎ 48 এর সমান। এখন আমাদের x এর মানটাই বের করতে হবে। তো আমরা এখন x এর মান বের করব। এই এর বলতে আমরা জানি গুণন, তো এই x টা 3 এর সাথে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে হবে 3x, আর এই 7টা আর গুণ হবে, অর্থাৎ এই পাশে 48 এর সাথে গুণ হয়ে গেল, 48 এর সাথে 7 গুণ, তাহলে আমরা লিখতে পারি 3x সমান সমান 48 গুণন 7। আমরা এখন x এর মান নির্ণয় করব। x ইকুয়াল 3 টা নিচে আসবে, উপরে এই 48 আর 7 গুণ করে হয়েছে 336। এখন 336 কে আমরা 3 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো x ইকুয়াল 112। তাহলে ওই সংখ্যাটা যে বলছে কোন সংখ্যা, সুতরাং ওই সংখ্যাটি হলো 112। তাহলে আমরা বলতে পারি 112 এর 7/3 মান হলো 48। আমরা এইভাবে লিখিত পরীক্ষার জন্য এইভাবে অঙ্কগুলো করে ফেলবো। আর এটাকে সংক্ষিপ্তভাবে করতে গেলে তাহলে আমরা কি করব, এই 7/3 কে 48 এর সাথে মানে উল্টে দিয়ে গুণ করব, অর্থাৎ 3টা নিচে আসবে, 7টা উপরে যাবে, তার সাথে 48 গুণ করে আমরা কি করতে পারি, ওই সংখ্যাটা বের করতে পারি, যে কোন সংখ্যাটি বলা হয়েছে ওই সংখ্যাটা কি বের করতে পারি। এবার আরেকটা অঙ্ক আসি, যে কোন সম্পত্তির 8/7 মূল্য 9100 টাকা হলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত। অর্থাৎ কোন সম্পত্তির 8/7, হ্যাঁ, তার মূল্য হলো 9100 টাকা হলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত। আরেকটা হলো যে 4/3 মূল্য কত। তাহলে প্রথমে আমরা সম্পূর্ণ অংশের মূল্যটা বের করে নিই। তো সম্পূর্ণ অংশের মূল্য বের করার জন্য আমাদের করতে হবে যে 8/7 মূল্য সমান 9100 টাকা। তাহলে সম্পূর্ণ অংশ বলতে আমরা বুঝি এক বা সম্পূর্ণ অংশ, এক বা সম্পূর্ণ অংশের মূল্য সমান আমাদের এটা কি হবে, 8/7 দিয়ে 9100 কে আমরা ভাগ করব। যদি ভাগ করতে যাই 7টা নিচে আসবে, 8টা উপরে চলে যাবে। অর্থাৎ কোনো ভগ্নাংশ দিয়ে যদি এই সংখ্যাটাকে একটা পূর্ণ সংখ্যায় ভাগ করতে হয় তাহলে আমরা কি করে ফেলবো, 7টা নিচে দিয়ে আর 8টা উপরে লিখে, হ্যাঁ, তারপরে আমরা কি করব, তার সাথে 9100 টাকা গুণ করে আমরা 7 দিয়ে ভাগ করব। ভাগ করলে আসছে কত, 10,400 টাকা। তাহলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য আমরা পেলাম 10,400 টাকা। এবার আমাদের বের করতে হবে 4/3 মূল্য কত। অর্থাৎ সম্পূর্ণ যদি সম্পত্তির মূল্য 10,400 টাকা হয় তাহলে 4/3 মূল্য কত। আমরা এখন লিখব যে সম্পূর্ণ সম্পত্তির মূল্য 10,400 টাকা, সুতরাং 4/3 মূল্য হবে এইটা হবে 4/3 টাকা গুণ হবে, যেহেতু সম্পূর্ণ অংশের মূল্য 10,400 আর এত অংশ, তাহলে এটা হবে গুণন। এটা আমরা গুণ করলে কি হয়, 10,400 গুণন 4/3, 4 দ্বারা আমরা 10,400 কে ভাগ করলে হবে 2600, তো 2600 সাথে 3 গুণ করলে হবে 7,800 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 4/3 অংশের মূল্য 7,800 টাকা। এইভাবে আমরা একটা সম্পূর্ণ ভগ্নাংশের মান নির্ণয় করতে পারি। এবার আরেকটা অঙ্কে যাই। অঙ্কটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়লে অঙ্কটাকে পারা যাবে। বারবার অঙ্ক যদি আমরা পড়ি পরীক্ষার, অর্থাৎ যখন আমরা অঙ্ক প্র্যাকটিস করব, তো আমরা বারবার অঙ্কগুলো পড়বো এবং প্র্যাকটিস করার সময় অঙ্কগুলো আমরা মুখস্থ হয়ে যাবে যে অঙ্কতে কি চাওয়া হয়েছে, তখন আমাদের অঙ্কগুলো করতে সহজ হবে। তো পড়ার সময় আমাদের একটু মনোযোগ দিয়ে পড়বে, এই কারণে যে অনেক সময় প্রশ্ন ভুল বোঝার কারণে অঙ্ক রেজাল্ট মিলানো যায় না। এই জন্য আমাদের পড়ার সময় ধীরে ধীরে এবং মনোযোগ সহকারে পড়তে হবে কি চাওয়া হয়েছে এটা বোঝার জন্য। তো এই অঙ্কটাতে আসি, এটা থানা শিক্ষা অফিসার 1999 সালের একটা পরীক্ষাতে এসেছে, যে কোন স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে
3/2 মহিলা, অর্থাৎ একটা স্কুলের যত শিক্ষক শিক্ষয়িত্রী আছে তাদের 3/2 মহিলা। তো 3/2 যদি মহিলা হয় তাহলে পুরুষ হবে কত? 3/1। এটা আমরা মুখে মুখে বলতে পারি। 3 ভাগের অর্থাৎ টোটাল শিক্ষক শিক্ষার্থীদেরকে যদি আমরা 3 ভাগ করি, তার 2 যদি মহিলা হয়, তার 1 কি হবে? পুরুষ হবে। আবার বলেছে যে পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত এবং 5/3 বিবাহিত। তো পুরুষ যতজনই আছে তার মধ্যে 12 জন অবিবাহিত, আর বাকিগুলো মানে বাকি যে আছে পুরুষ তার 5/3 বিবাহিত। তাহলে ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সংখ্যা কত? অর্থাৎ আমাদের ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সংখ্যা, মোট সংখ্যাটা বের করতে বলছে। আমরা তাহলে অঙ্কটা করব এই অংশটা থেকে। যেমন 5/3 বিবাহিত বলা হয়েছে। তো 5/3 যদি বিবাহিত হয় তাহলে অবিবাহিত হবে কত? 5/2। আমরা এইভাবে মুখে করতে পারি। 3 অর্থাৎ 5টা ভাগ করলাম পুরুষ টিচারদেরকে, 5 ভাগ করার মধ্যে 3 ভাগ হলো বিবাহিত, আর অবিবাহিত হবে কত? 5/2। আমরা একটু অঙ্কটা দেখি। দেয়া আছে যে 5/3 বিবাহিত পুরুষ, অবিবাহিত হবে কত? 5/2। আবার এখানে বলা আছে যে পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত। তো আমরা ভগ্নাংশ আকারে দেখতে পাচ্ছি যে 5/2 অবিবাহিত। তো আমরা বলতে পারি 5/2 সমান সমান কত? 12। তাহলে এই কথাই লিখবো যে সুতরাং 5/2 সমান সমান 12 জন। তাহলে সম্পূর্ণ এক বা সম্পূর্ণ মানে অর্থাৎ সম্পূর্ণ পুরুষের সংখ্যাটা আমরা বের করে ফেলবো। তাহলে লিখবো আমরা, তাহলে এক বা সম্পূর্ণ অংশ সমান এই দুইটা নিচে, যেহেতু 5/2 দ্বারা 12কে ভাগ করলে 2টা নিচে আসবে আর 5টা উপরে চলে যাবে। তাহলে 5 উপরে গুণন 12। আমরা 2 দিয়ে 12কে যদি ভাগ করি, 6 2 করে 12, 6 আর 5 গুণ করলে হবে কত? 30। তাহলে আমরা পেলাম টোটাল পুরুষের সংখ্যা হলো 30 জন। আমরা এখন প্রশ্নে চাওয়া হয়েছে যে শিক্ষক শিক্ষার্থী অর্থাৎ মহিলা শিক্ষক এবং পুরুষ শিক্ষকের মোট সংখ্যা কত আমরা বের করতে হবে। আমরা 30 জন পুরুষ পেয়ে গেছি, এখন আমরা মহিলার সংখ্যা বের করব। প্রশ্নের মধ্যে আমরা একটু খেয়াল করি যে প্রশ্নে লেখা আছে যে 3/2 মহিলা, অর্থাৎ টোটাল শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে অর্থাৎ স্কুলটার সব শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে 3/2 মহিলা। আমরা কিন্তু পুরুষ পেয়ে গেছি 30 জন। আচ্ছা, আমরা এই জায়গাটা থেকে বুঝতে পারি যে 3/2 যদি মহিলা হয় তাহলে পুরুষ হবে কত? 3/1। আবার এখানে পুরুষ পেয়েছি টোটাল কত? 30 জন। আমরা বলতে পারি 3/1 সমান কি? 30 জন। আমরা দেখি যে 3/1 সমান 30 জন, কারণ টোটাল পুরুষ হলো 3/2 যদি মহিলা হয় 3/1 পুরুষ। এই যে এখানে লেখা আছে, কারণ মোট শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে 3/1 পুরুষ। তো আমরা লিখি 3/1 সমান 30 জন। হ্যাঁ, তাহলে মহিলার সংখ্যা যেহেতু 3/2, তাহলে 3/2 সমান কত হবে? এই 3/1 এই তিনটা উপরে চলে যাবে, আর এখানে যে 3/2 আমরা এখানে 3/2 নিচে লিখলাম, উপরে নিচে, উপরে 2 নিচে 3, এই 3/2টা, আর এখানে 30 এখানে লিখলাম, আর এই যে এখানে 3/1 এটা উপরে চলে যাবে, যেহেতু 3/1 30কে ভাগ করলে 3টা উপরে হয়, আর এই একটা নিচে মনে মনে নিচে আমরা লিখিনি এখানে। তো এবার এই 3 দিয়ে 3কে কাটবো, থাকবে কত? 2 আর 30, 30 আর 2 গুণ করলে হবে 30 দুগুণে 60 জন। তাহলে টোটাল আমরা পেলাম মহিলা পেলাম 60 জন আর পুরুষ পেলাম কতজন? 30 জন। তাহলে আমাদের টোটাল শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা হবে 30 + 60 সমান 90 জন। তাহলে ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা কতজন? 90 জন। এভাবে আমরা ভগ্নাংশের সম্পূর্ণ ভগ্নাংশের একটা মান নির্ণয় করতে পারি। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। এক ব্যক্তি তার মোট সম্পত্তির 7/3 ব্যয় করার পরে অবশিষ্টের 12/5 ব্যয় করে দেখলেন যে তার কাছে আর 1000 টাকা আছে। তার মোট সম্পত্তি কত? অর্থাৎ তার মোট সম্পত্তি মানে টাকায় কত আসে? তো 7/3 ব্যয় করছে, তার 7/3 ব্যয় করার পর আর থাকে কত? 7/3 ব্যয় করলে আর থাকে 7/4। তো এই আবার 7/4 থেকে 4 মানে 7 যে 4 বাকি আছে ওইটার আবার 12/5 কি করছে? ব্যয় করেছে। আমরা ওটা দেখি একটু। তো তার অবশিষ্ট সম্পত্তি থাকে 7/3 অবশিষ্ট হবে 7/4। এই 7/4 সে আবার কি করছে? 12/5 ব্যয় করছে। তাহলে অবশিষ্টের ব্যয় করলেন মানে 7/4 এর বলতে আমরা গুণন জানি,
তো 7/4 এর 12/5, তাহলে 7/4 এর কতটুকু ব্যয় করেছে? 12/5 অংশ। আমরা যদি এটাকে গুণ করে ফেলি, ভাগ করি 4 দ্বারা 12কে ভাগ করলে 3 হবে, 3 4 12, 3 এর সাথে গুণ করলে 3 7 21, আর উপরে থাকতেছে 5, তাহলে 21/5 অংশ। তাহলে সে এখানে ব্যয় করছে 21/5 অংশ, আর আগে ব্যয় করছিল 7/3 অংশ। তাহলে সে মোট কত অংশ ব্যয় করলো? তাই মোট ব্যয় করলো 7/3 যোগ 21/5। তাহলে আমরা লিখতে পারি 21 আর 7 লসাগু হলো 21। আমরা এটাকে লসাগু করে যোগ করলে আমরা পাবো 3/2। তাহলে মোটামুটি সে মোট ব্যয় করলো 3/2 অংশ। তো 3/2 অংশ যদি সে মোট ব্যয় করে থাকে, তো তার কাছে অবশিষ্ট থাকে কত অংশ? বাকি সম্পত্তি থাকে 3/1 অংশ। অর্থাৎ তার মোট সম্পত্তিকে 3/2 অংশ ব্যয় করে ফেলছে, আর থাকবে কত? 3/1 অংশ। কিন্তু এখানে দেখা গেছে যে তার কাছে মানে সম্পত্তির যে বাকি সম্পত্তিটা আছে, তো এই সম্পত্তিটা 3/1 না বলে এখানে লিখেছে যে 1000 টাকা আছে। তো আমরা বলতে পারি যে 3/1 সমান সমান 1000 টাকা। তো আমরা এই কথাই লিখবো যে 3/1 অংশের মূল্য সমান 1000 টাকা। তাহলে তার মোট সম্পত্তি কত? সুতরাং তার একবার সম্পূর্ণ অংশের মূল্য, অর্থাৎ সম্পূর্ণ সম্পত্তির মূল্য হবে 3টা, তাহলে উপরে চলে যাবে 1 নিচে। তো 3 যদি উপরে যায়, উপরে 1000 এর সাথে গুণ হলে 3 গুণন 1000, আর নিচে 1 দ্বারা ভাগ করলে যা আছে তাই হবে। তাহলে 3 এর সাথে 1000 গুণ করলে হবে 3000 টাকা। তাহলে তার মোট সম্পত্তি হলো 3000 টাকা। এভাবে আমরা এই ভগ্নাংশের অঙ্কগুলো করতে পারি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। 24তম এই অঙ্কটা 24তম বিসিএস আসছে। এই ধরনের অঙ্ক বারবার প্র্যাকটিস করলে আমি আশা করি যে এই ধরনের অঙ্ক আর কখনোই কঠিন মনে হবে না। সবাইকে ধন্যবাদ।